গসপেল টিভির পডকাস্ট কথা ও কাহিনীতে আজকে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আজকের অতিথি মহিলা ফুটবলের প্রথম অর্জুন শান্তি মল্লিক। শান্তি মল্লিক প্রথম খেতাবটি পেয়েছিলেন। তুমি কত সালে খেতাব পেয়েছিলে শান্তি? 83 সালে। 1983 সালের অর্জুন খেতাব এবং প্রথম মহিলা ফুটবলার যিনি খেতাব জিতেছেন এবং তারপর ভারতবর্ষের তারপর একজন অর্জুন জিতেছেন, তিনি হচ্ছেন বাম সিং দেবী, মণিপুরে 36 বছর পরে। 36 বছর পরে আরেকজন অর্জুন জিতেছেন। আসলে শান্তি সেই সময় ফুটবলটা দাপটের সঙ্গে খেলেছেন। শান্তি, এই মুহূর্তে ভারতীয় ফুটবল পুরুষ দলের র্যাঙ্কিং হচ্ছে 138 আর মেয়ে দলের র্যাঙ্কিং হচ্ছে 69। মেয়েরা কি এগোচ্ছে ভারত পুরুষদের থেকে? তুলনামূলক অবশ্যই, এতে কোনো অস্বীকার করা যায় না। আজকে স্বাধীনতা দিবসের সময় আমরা যে সময় আলোচনা করছি সেই সময় একটা স্বাধীনতা দিবসের আবহাওয়া চতুর্দিকে চলছে, চতুর্দিকে নানান ধরনের ঘটনা। আমি একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ভারতীয় ফুটবলে পুরুষদের এই খামতিটা কেন? অ্যাকচুয়ালি 80 বছর স্বাধীনতা হতে চললো, শেষ হতে চললো। আগামী দিন সবার জন্য আমার রইল শুভেচ্ছা। আর খামতি ব্যাপারটা অনেক আগে থেকেই রয়ে গেছে। এটাকে পূরণ করার জন্য করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখভাল করতে হবে, তার সঙ্গে যেসব প্ল্যাটফর্মগুলো, যেসব স্টেট এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আছে তাদের তত্ত্বাবধান করতে হবে। কারণ মেয়েদের ফুটবলের একটাই টুর্নামেন্ট হয়, একটা যদি ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট হয় দুটো। আমরা যখন খেলতাম বহু টুর্নামেন্ট ছিল, প্রায় 4-5টা টুর্নামেন্ট ছিল। তার ফলে কি আমাদের খেলাগুলো ঝালাই হয়ে যেত, আমরা কি ধরনের ফুটবল খেলতে চাইছি, কি খেলবো। তার ফলে আমরা বহুবার চ্যাম্পিয়ন হয়েছি বাংলায়। শুধু বাংলা না, ভারতবর্ষে আমাদের খুব সুনাম ছিল। আমরা এশিয়ার মধ্যে সেকেন্ড ছিলাম। আমাদেরকে হারানো, সেই ম্যাচ থেকে খেলেছিলে আমার যতদূর ধারণা আছে। আমি সব ম্যাচই খেলেছি। এশিয়ার আমি দুবার একবার এশিয়ান অল স্টার হয়েছি, এশিয়ার শ্রেষ্ঠ খেলা হয়েছি। তারপর তো যে ভারত সরকার যে পুরস্কার দিয়েছিল অর্জুন অ্যাওয়ার্ডই। এরপরে তো যা, আমরা একজন এশিয়ার শ্রেষ্ঠ ফুটবলারের সঙ্গে বসে আছি আমাদের এই স্টুডিওতে, গসপেল টিভি স্টুডিওতে। আমাদের সঙ্গে অতিথি এসেছেন আজকে শান্তি মল্লিক। শান্তি, একটা কথা জিজ্ঞেস করি, তুমি ফুটবলে এলে কিভাবে? অ্যাকচুয়ালি আমার বাবা ফুটবলার ছিলেন। বাবা মেয়ে যদি চাকরি করতেন বহু বছর ধরে, তারপরে 12 বছর তখন চাকরি ছিল। তারপরে চাকরি রিটায়ার হওয়ার পরে, মিলিটারিতে রিটায়ার পরে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে চাকরি পেয়েছিল। বাবা দুর্দর্শ খেলোয়াড় ছিলেন, জেসি গ্রুপও বাবাকে আনতে এসেছিল যে বাবা এমন ফুটবল খেলতেন। এবং বাবা বড় বড় টিমের সুযোগ পাওয়ার মধ্যে ইস্ট বেঙ্গলে পেয়েছিল, তখন বাবা চাকরি পায়নি, তারপরে চাকরি পেয়েছিল। আর সবচেয়ে আমি অঞ্চলেরই মেয়ে, আমি কালীঘাটের মেয়ে। একদম কালীঘাটের শ্মশান আর মন্দিরের মাঝখানে আমার বাড়ি। দুজনেই আমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন। না, তুমি অনেকদিন বেঁচে থাকো এবং ভারতীয় ফুটবলে সমৃদ্ধ করো। একটা কথা বলছি, মেয়েরা যে এগিয়ে যাচ্ছে, মেয়েদের কি একটা ধারাবাহিকতা রয়েছে? মেয়েদের অবশ্যই প্রচুর মেয়ে এসছে, প্রচুর মেয়ের ট্যালেন্ট আছে, কিন্তু দেখার লোক নেই আর দেখভালের লোক নেই। দেখভাল আর দেখার মধ্যে পার্থক্য দুটোই আছে। মেয়েগুলোকে যে এক জায়গায় নিয়ে এসে কোনো একাডেমি বা কোনো কিছু, বাংলার করে বিশেষ করে বলছি, আমাদের সময় সেই সুযোগটা ছিল না। আমরা যখন বিশ্বকাপ খেলতে গিয়েছিলাম, বলতে গেলে প্র্যাকটিসই পাইনি, এশিয়ান কাপ প্র্যাকটিসই পাইনি। যে আমাদের যে ট্যালেন্টগুলো, সত্যি কথা গর্ব করে বলতে ইচ্ছে করছে, আগামী দিন 15 আগস্ট ভারতবর্ষ থেকে বাংলায় যে এত ট্যালেন্ট, সব ইভেন্টসের, গান, নাচ, খেলাধুলো, বৈজ্ঞানিক, বিজ্ঞান, যে তুলনা করা যাবে না। আমাদের তো যার জন্য আমরা আরো বেশি গর্ব করি বিবেকানন্দ। আচ্ছা, সঙ্গীতা বাসফোর বলে একটা মেয়ে কল্যাণী থেকে খেলছে, খুব ভালো ফুটবল খেলছে এবং সে বিশ্ব ফুটবলেও নাম করেছে বলে আমরা শুনতে পাচ্ছি। এটা কি সত্যি কথা? একদম সত্যি কথা। এর আগেও তো আমাদের দুটো মেয়ে জার্মানি চান্স পেয়েছিল। ইন্ডিয়া খেলার পর তাদের বলেছিল তোমরা আমার কান্ট্রি খেলো, হয়তো গিয়েছিল, আমার গিয়েছিল এবং তারা ক্লাবের হয়ে খেলে এসেছে। ভালো, এই সুযোগগুলো থাকলে অবশ্যই ভালো। সঙ্গীতার মতো অনেক খেলোয়াড়, অনেক প্রতিভা রয়েছে, তাদের হারিয়ে দিতে না দেওয়ার জন্য কি পরিকল্পনা আছে? আমাদের যতই মেয়ে আসুক, ছেলেই আসুক, তাদের সব নেডি ফ্যামিলি থেকে আসে, একদম গরিব
মানে গরিব যেটা হ্যাঁ, বলতে হবে, সঙ্গীতার আজকে মা তো কল্যাণীতে একটা আয়ার কাজ করেন জওহরলাল নেহরু হ্যাঁ হাসপাতালে। ঠিক আছে, আজকে সকালবেলা যে একটা নিউজ দেখলাম, খুব দুঃখ লাগছিল, মেয়েটি আগামীকাল কোনো একটা সুযোগের জন্য সুযোগ পেয়েছিল দিল্লিতে যাওয়ার, তারা অর্থের জন্য যেতে পারেন। আমার খুব ভেতর থেকে কষ্ট হচ্ছিল যে আমার সাথে যদি একটু যোগাযোগ হতো, আমি ওকে যাওয়ার জন্য বন্দোবস্ত করে দিতাম। এইটুকু আমার মানে আমার খুব বিবেকে বাজছিল যে এইরকম অনেক ট্যালেন্ট আছে, মেয়েরা বিভিন্ন জায়গায় সুযোগ পাওয়া যায়। গত পরশু দিন আমার কাছে এক মহিলা এসেছিলেন, তিনি ওয়াকার, হাঁটেন, তিনি কোথায় জার্মান না কোথায় চান্স পেয়েছে, কিন্তু ওনার অর্থ নেই, যাবে কি করে? এবং দেখুন, আপনি বিবেচনা করুন যে আপনার নিজের, ওনার হাজব্যান্ড রেলে চাকরি করতেন, তা উনি বলছেন আমি যদি রিটায়ারমেন্টে যা পেয়েছি যদি বউয়ের জন্য করতে, তো অবশ্যই চাই। এরকম অনেক অনেক খেলোয়াড় আছে যারা, যেটা এখন সুযোগ, ক্রিকেটের যে সুযোগটা এসে বিগত দিনে যখন ছিল না, আমরা আনন্দ পাচ্ছি, ফুটবলে কিন্তু আছে ধরার লোক। আচ্ছা, ভারতীয় দলে একটা সময় ভারতীয় পুরুষ দল 94-তে পৌঁছেছিল, যথেষ্ট কমেন্ডেবল একটা পারফরমেন্স, কিন্তু তারপর তারা পিছিয়ে গেল 138-এ পৌঁছেছে এখন, কেন? একই কথা বলতে হয়, আমরা তো 1 নম্বরে ছিলাম, আমরা এশিয়ান কাপে আমরা প্রচন্ড লড়াই, মানে আমাদের দুটো প্লেয়ারকে ইঞ্জুরি করে দিল যাতে না জিততে পারি। তাইওয়ানে হয়েছিল, আমরা সেবারে আমি ক্যাপ্টেন ছিলাম 83-তে ব্যাংককে, মানে আমাদের গোলকিপারকে এমন মান মেরেছিল যে তারা 18খানা সেলাই পড়েছিল, তাও আমরা কিন্তু লড়াই কিন্তু ছাড়িনি। ওই প্ল্যাটফর্মে আমরা মানে চেষ্টা যতটুকু প্রয়োজন যা দেবার দিয়েছি, কিন্তু আমরা 2-1 হেরে গিয়েছিলাম। যদি আমরা ওই অনুশীলনটা আরো বেশি পেতাম বা কোনো ক্যাম্পেন ইন্ডিয়ার মাধ্যমে পেতাম, তাহলে আমাদের যে হাতেই ছিল, আমরা চ্যাম্পিয়ন হতাম। আচ্ছা, ভারত এখন 69 নম্বরে রয়েছে, ভারত কত নম্বরে যেতে পারে বলে তোমার ধারণা? ইচ্ছে করলে? ইচ্ছেগুলো অনেক কমে যাবে তো, সেই ইচ্ছেটাই হয় না, ইতিবাচকতা নেই। ইচ্ছেটা প্লেয়ারদের আছে, কর্মকর্তাতে হতে হবে। আর মানে যারা খেলাধুলা বোঝে এমন কিছু লোককে সেই জায়গায় বসাতে হবে, বসুক না, নর্মাল লোকও বসুক, দর্শকরা প্লেয়ারদের কোনো মূল্য নেই, কিন্তু সেখানে কিছু প্লেয়ার খেলোয়াড়দের জায়গা দেওয়া উচিত, যারা বিবেচনা করে যদি টিমটাকে ঠিক কিন্তু আজকাল তো দেখি খালি প্রতিশ্রুতি দেওয়া হয়। তোমার একটা কোচিং ক্যাম্প চালাও, সেখানে অনেক প্রতিশ্রুতি তুমি পেয়েছো, কিন্তু আসল কাজের কাজ কেউ করে না। অ্যাকচুয়ালি আমার ক্যাম্পটা 10ই ডিসেম্বর শুরু করেছিলাম 2010-এ। আমার মানে খুব মানে আমি শুয়েই ছিলাম বলতে গেলে, আমি বললাম আমি যদি শুয়ে থাকি, আমার তো কিছু দেওয়ার প্রয়োজন আছে বাংলাকে, তত ভারতবর্ষে। আমি যদি কিছু না দিতে পারলাম, তাহলে আমার লাভটা, আমার পুরস্কার পেলে লাভটা, অর্জুন পেয়ে লাভটা কি? তাহলে আমি যখন নিয়ে ক্যাম্পটা শুরু করলাম, অনেক প্রচুর, এখন তো 110-15 বাচ্চা আছে, এবং আমার ক্যাম্পটা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ছেলে মেয়ে 100 করাই। আমার প্রায় 7-8 জন কোচ আছে, তাদের আমি ঠিক মতো বাস বাড়াতি। শুধু এমন একটি মানুষ আছেন, ডক্টর অমৃতলাল চক্রবর্তী, তিনি এখনো প্রায় 84 কোচ ছিলেন এক সময়, বাংলার সন্ত্রাস ট্রফি করছেন তিনি। আমার ক্লাবে, আমার স্কুলে উনি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। অনামিকা সেন ফিফা রেফারি, সে আছে, সেও প্র্যাকটিস করায়। কলেজ জল খেয়ে কাজ যদি প্র্যাকটিস করানো হয়, তাই তো? না, অ্যাকচুয়ালি ওখানে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা কোচিং ক্যাম্প চালু করার কথা হচ্ছে, এটা কি হবে? অ্যাকচুয়ালি আমি যতটুকু এই মুহূর্ত পর্যন্ত দেখেছি, আমি বুঝতে পারছি না আদৌ ওটা ক্যাম্প না আদৌ ওটা কোনো একাডেমি না ওটা গভর্নমেন্টের আন্ডারে, কিছুই বুঝতে পারি, আমরা কিছুই জানতে পারলাম না। অথচ 2টি ছেলে 2টি ঘর আটকে একটা বাংলার নামে ফুটবল শুরু করেছে। আমার একটু প্রতিবাদ আছে এর বিরুদ্ধে। অবশ্যই আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি জানাতে চাইছি যে ক্যাম্পটা হয়েছে সবাইকে ডেকে ক্যাম্পটা করতে, আমরা জানতেই পারলাম না। আমাদের যেমন 108টা 10টা ছেলে মেয়ে আছে, ছেলেও আছে, মেয়ে, অনেক প্রতিভা আছে। আমি প্রতিবাদ করতে চাইছি না, কিন্তু এটা বলতে চাইছি যে ক্যাম্পটা হঠাৎ এলো, হয়ে গেল, কারা কোচ কি কোচ কিছুই জানতে পারলো না। ইন্দ্রনীল খায়ের কাছে এই মুহূর্তে একটা প্রশ্ন যাচ্ছে, যেটা শান্তি মল্লিকের কাছ থেকে, সেটি হচ্ছে যে এই যে ক্যাম্প হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, সেটি কারা করছে, কারা সেখানে শিক্ষার্থী, সেই বিষয়টি নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে। মহান মানুষের সম্বন্ধে একটা ক্যাম্প হচ্ছে, আমরা থাকবো এই আলোচনাতে। তবে এই আলোচনাতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো শান্তি মল্লিকের সঙ্গে আলাপচারিতা।
আমরা ফিরে এলাম শান্তি মল্লিকের সঙ্গে আলোচনাতে, কথা ও কাহিনীতে গসপেল টিভির নিবেদন যে পডকাস্ট, সেই পডকাস্টে শান্তি মল্লিক আজকে আমাদের অতিথি, যিনি হচ্ছেন অর্জুন পুরস্কার প্রাপ্ত ভারতের প্রথম মহিলা ফুটবলার। আজ থেকে বহু বছর আগে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন, তারপর নদীতে অনেক জল বয়ে গেছে। আচ্ছা, মেয়েদের আইপিএল যাতে কোনো টুর্নামেন্ট করা যায়? অ্যাকচুয়ালি একটা যেটা WIL যেটা হয় মেয়েদের, সেটা অল ইন্ডিয়া বেসিসেই হয়। এটা 6-8টা টিম নিয়ে হয়, যেটা অবশ্যই হয়। সেটা যখন চ্যাম্পিয়ন হয়েছে আমরা সবাই জানি গত বছরে। এখন তো 26-এ, কিন্তু স্পন্সররা কোথায়? স্পন্সরদের কাছে যেতে হবে। স্পন্সরদের কাছে না গেলে স্পন্সরটা আসবে কি করে? স্পন্সর প্রচুর আছে, দেবার লোক প্রচুর আছে। যদি বাংলা থেকে এরকম একটা আইপিএল ধাঁচের প্রতিযোগিতা করা হয়, যদি ডিস্ট্রিক্টগুলোকে ইনভলভ করা হয়, ধরা যায় যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা দল আসছে, চুচুড়ার একটা দল আসছে, এরকম যদি করা যায় তাহলে কি হয়? অ্যাকচুয়ালি আমি একটা অন্য কথায় চলে যাচ্ছি, কারণ হলো আমাকে বিগত দিনের কথাগুলো বলতে হবে একটু। কলকাতার মাঠে ফুটবল মরে গেছিলো। বিগত দিনের ফুটবল গ্রামাঞ্চলে নিয়ে গেছে, কতটা ডেভেলপ হয়েছে আমি জানি না। যারাই করেছিলেন তাদের আমি একটাই অনুরোধ করেছিলাম যে ফুটবল কলকাতার বুকে না হলে ফুটবল কেউ চিনবে না। ওই পেপারে টিভি বা যে কোনো চ্যানেলে, যে কোনো রেডিওর মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে অনেক বেশি প্রচার হয়। কলকাতার মাঠে প্রত্যেকে ফুটবল তুলে নিয়ে চলে গেছিল। সেই ফুটবল যদি আবার কলকাতায় ফিরে এসে আবার হোক, এবং লং টাইমে অনেক টুর্নামেন্ট হওয়া উচিত। মেয়েদের শুধু একটাই ফুটবল লিগ হয়। আমি চাই আইপিএল নিজস্ব একটা টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টটাকে বাদ দিয়ে শুধু অন্য কন্যাশ্রী করুক, যাই কন্যা রত্ন করুক। আমি চাই মেয়েদের ফুটবল আরো টুর্নামেন্ট হোক। আর আমি একটা অনুরোধ করতে চাইছিলাম যে আমাদের ক্রীড়ামন্ত্রীর কাছে, আমাদের রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমরা বাচ্চাদের প্র্যাকটিস করাই, আমাদের নিজস্ব কোনো ঘর নেই। আমার একটা অনুরোধ ছিল যে উনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের যদি একটা মহিলাদের জন্য একটা ঘর করে দেখ, মহিলারাই আসবে। এবং মহিলাদের সঙ্গে আমার যেহেতু একটা কোচিং ক্যাম্প আছে, ছেলে মেয়ে একসাথে করাই, যদি ঘরটা পাওয়া যায় তাহলে খুব বেশি উপকৃত হব। এটা আমার একটা বিশেষ অনুরোধ ছিল। আচ্ছা, আমরা এরা কথাটা তুলতে চাই না, কিন্তু চলে আসছি। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলে আমরা দেখেছিলাম যে এই রবীন্দ্র সরোবরের ঘরগুলো দখল করে রয়েছে অনেকে। হ্যাঁ, সেইটা একটা আমি ইন্দ্রনীল খায়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম স্পোর্টস মিনিস্টারের সঙ্গে। তিনি বলছেন আমরা দেখছি, কিন্তু আমরা যে ঘরটাতে প্র্যাকটিস করতাম, ক্যালকাটা রেফারি অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ঘরে ওরা আমাদের দিয়েছিল। আমরা ওখানে বাচ্চাদের জিনিসপত্র, জামা প্যান্ট সব রাখতাম, বল রাখতাম। আর আমি খুব বল প্রেমিক। আমার বাচ্চারা প্রত্যেকটা বাচ্চার পায়ে একটা করে বল থাকবে, সেটা আমি খাই না খাই আমি বল কিনি। এবং আমি যেখানে যাই সেখানে বলি আমাকে একটু ধুলোও দিতে হবে না, গামছাও দিতে হবে না, উত্তরেও দিতে হবে না, আমাকে দুটো বল নেবেন। এইটা অনেকেই জানে। শান্তি মল্লিক আমি জানি সেটা সম্পর্কে আমার বলার কিছু নেই। আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে 138 ভারতীয় পুরুষ দল কোথায় যেতে পারে বলে মনে হয়? অনেকে বলে 100 বছর হবে না, এটা বলাটা ঠিক না। বিশ্বকাপ ফুটবল কি আমাদের এখানে হবে? করতে পারে, না করার তো কিছু না। আমার টিম খেলছে না বলে, আমার দেশের টিম খেলবে না বলে টুর্নামেন্ট হবে না, এটা কখনো একটা হোম ব্যাপারটা। তখন একটা টিম তো খেলে, যেটা আমার 17 ওয়ার্ল্ড কাপ এখানে হয়েছিল, আমরা দেখেছি। তেমনি যদি বড়দের হয়, সিনিয়রদের হয়, পরিকাঠামো আছে বলে তোমার ধারণা? মোটামুটি ভারতবর্ষে বেশ কিছু স্টেডিয়াম আছে, যেসব স্টেডিয়ামের মধ্যে বিশ্বকাপ খেলার মতো যোগ্যতা আছে। ভারতীয় মেয়েরা যে 69 নম্বরে গেছে, সঙ্গীতা বাসপদের মতো খেলোয়াড়রা যে উঠছে, ফলো অ্যাকশনটা কোথায়? অ্যাকচুয়ালি এই মেয়েগুলোকে হাইলাইটে নিয়ে আসতে হবে। যেমন আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে 2-4টে কথা বলার জন্য সুযোগ করে দিচ্ছেন। এই যে ইন্ডিয়া টিমে যে মেয়েগুলো খেলছে, সারা ভারতবর্ষের কথা বলছি, তথা বাংলার, এই মেয়েগুলোকে হাইলাইট করতে হবে। এরা যত বলবে, এদের যত প্র্যাকটিস দেখানো যাবে, আমার মনে হয় সবাই এগিয়ে আসবে। প্রচুর মেয়ে এগিয়ে আসছে। আপনারা আমি যখন একটা ট্রায়াল, তো ওপেন অল তো টুর্নামেন্টের জন্য ডাকে না, তাহলে ক্লাবকে বলে আপনি 4টে প্লেয়ার পাঠিয়ে দিন। এটা কখনো হতে পারে না। কিন্তু তেলা মাথায় তেল দেবার প্রবণতা আমাদের স্পন্সরদের কবে যাবে? তারা বেশিরভাগ সময় ক্রিকেটের প্রতি আগ্রহী থাকে, কারণ ক্রিকেট তাদের ডিভিডেন্ড দেয়। অবশ্যই মেয়েদের ফুটবল কবে দেবে? দেখুন, বিশ্বে ফুটবলে প্রচুর পয়সা কিন্তু উঠছে, ধরার লোক নেই। আমি নিজেও জানি, আমি যতটুকু বুঝি, যদি লোক ঠিক মতন ধরা যায়, ঠিক মতন যদি মেয়েদের নিয়ে অনুশীলন বা একাডেমি করা যায়, আমার মনে হয় মেয়েদের টিম আরও এগিয়ে যাবে। ক্রিকেটে আপনারা দেখলেন চোখে সামনে, তারা কি পায়নি। একটা মেয়েকে ফুটবল খেলতে গেলে তাকে গাড়ি ভাড়া দেয়, তো খাবার দেয় না, খাবার দেয় তো বুট দেয় না। এই তোলা আপার মধ্যে পড়ে যায় মেয়েগুলো, তখন বাবা মারাও ভাবে
রেফারিং এর ব্যাপারটাও আমি বলি, রেফারিরা যারা করে তাদেরও একই অবস্থা, আইপে পয়সা দেয় না, এআইপে পয়সা দেয় না, কত গরিব গরিব মেয়েরা আসছে। এবং মেয়েদের ক্রিকেটে, ফুটবল এবং যে কোনো খেলাধুলো একটু মেয়েদের প্রতি নজর দিলে, যাদের পয়সা আছে তাদের দিচ্ছে না তো, কিন্তু যারা পায় না তাদের দিকে একটু নজর দিলে আমার মনে হয় ভালো হয়। অ্যাকচুয়ালি তুমি হয়তো জানো, তুমি হয়তো জানো আমি শুধু কিন্তু ফুটবলার নই, না আমি হ্যান্ডবল খেলেছি, ক্রিকেট খেলেছি, সবই ন্যাশনালস খেলেছি। ক্রিকেটে আমি সুযোগ পেয়েছিলাম কিন্তু আমি যাইনি, লিগ খেলেছি, আমি অল স্টার ছিলাম। হকি খেলেছি, হকিতে সাংঘাতিক নাম করেছিলেন। অ্যাকচুয়ালি কিন্তু সব খেলার ফিটনেস যদি থাকে আর তার যদি দৌড় থাকে, খেলার মাদার হলো কিন্তু অ্যাথলেটস। আচ্ছা, আরতি ব্যানার্জি, কুমকুম দেব, শেফালি বোস, কুমকুম বড়ুয়া এরা যখন মেয়েদের ফুটবলটা চালু করেছিলেন তখন কি স্বপ্ন দেখেছিল যে এম জায়গায় পৌঁছবে, আজকের জায়গায় পৌঁছবে? অ্যাকচুয়ালি মেয়েদের ক্রিকেট আর মেয়েদের ফুটবল 1 বছর অন্তর হয়েছে। মেয়েদের ক্রিকেটটা 74 হয়েছে, মেয়েদের ফুটবল 75। একই কর্মকর্তা ছিল অল ইন্ডিয়া, এসআর জাইদি সেক্রেটারি ছিলেন উনি কিন্তু এই দুটো ইভেন্ট শুরু করেছিলেন। তখন আমরা তো তখন তো টিম ফিম ছিল না, সব ইভেন্টস থেকে মেয়েরা এসেছিল। তার ফলে কি আমাদের এত ফিটনেস ছিল, আমরা কেউ ভলিবল, কেউ অ্যাথলেটস, কেউ ব্যাডমিন্টন, কেউ ক্রিকেট, বিভিন্ন বিভিন্ন মানে যত রকম ইভেন্টস ছিল বাংলা ভারতবর্ষে স্পোর্টসে, সবাই এসেছিল ট্রায়ালে। 51 বছরে এই জায়গায় পৌঁছানো নিঃসন্দেহে কৃতিত্বের। আমি বলবো যে ভারতে এখন আন্তর্জাতিক স্তরে 69 নম্বর, এটা অত্যন্ত কৃতিত্বের, কিন্তু আরো বেশি কি হওয়া উচিত ছিল না? অবশ্যই অবশ্যই। আমার 50 বছর মেয়েদের ফুটবল হয়ে গেল, দেখতে দেখতে 52 বছরে চললো। এটাতে আমরা নিশ্চয়ই চাইবো যে আরেকটা কথা, এই কথার উপরে কথা টেনে বলি, যে কোনো কর্মকর্তাদের মাঝখানে মেয়েদের ঢোকাতে হবে। শুধু পুরুষ থাকলে চলবে না, সেখানে মহিলারা তাদের অনেক রকম ব্যাপার থাকে যেগুলো একজন মহিলাকে প্রকাশ করে বলতে পারে। সব ব্যাপার তো সব ভাইকে, আমরা বাবাকেই বলতে পারি না, মাকে যা বলা বলি। যদি কোনো কর্মকর্তা যে কোনো ইভেন্টসে, সেখানে মহিলাদের রাখার অতি প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম শান্তি মল্লিকের সঙ্গে আলোচনাতে বা আলাপচারিতাতে আজকে যে মহিলাদের ফুটবলে অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনার দ্বার রুদ্ধ হয়ে যাচ্ছে, বারবার রুদ্ধ হয়ে যাচ্ছে। পুরুষদের ফুটবলও রুদ্ধ হয়ে গেছে যেমন, ঠিক তেমনটি হচ্ছে মহিলা ফুটবলে কর্মকর্তাদের অনীহার ফলে। না, সবচেয়ে আরেকটা, আমি তোমাকে থামিয়ে কথা বলছি, সবচেয়ে আরেকটা বেশি আনন্দ পেয়েছি স্পোর্টস জার্নালিস্ট। ভাবা যায় পৃথিবীতে কোনো স্পোর্টস জার্নালিস্ট, খেলাধুলা তো ওরা লেখালেখি করেন, তুমিও রয়েছো সেই সাবজেক্টে, তারা যে একটা মহিলাদের নিয়ে ফুটবল চিন্তাধারা করেছে, এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি। কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব একটি মহিলাদের ক্যাম্প চালায় এবং সেই ক্যাম্পের অধিকর্তা হচ্ছে শান্তি। আমি সে বিষয়ে শান্তিকে জিজ্ঞেস করবো যে শান্তি, নতুন ছেলে মেয়ে কি উঠছে? প্রচুর মেয়ে আছে, কিন্তু ওই একটা বললাম, তাদের খেতে দিতে হবে, তাদের ভাড়া দিতে হবে, আরও মেয়ে আসবে। তাহলে এই ঘর থেকে তো বাড়ির লোকরা সবাই মোটামুটি, একটু আগে এই কথাটা বলেছিল যে মা নার্সের কাজ করে বা আয়ার কাজ করে বা কারোর লোকের বাড়িতে, কোনো কাজ ছোট নয়, কিন্তু তার তো নুনান্তে পান্তা ফুরিয়ে যায়। মানে যে ওর মেয়েটিকে ধরুন, একটা কল্যাণীতে একটি মেয়ে আসছে, আমাদের রেল অনেক ছাড় দেয় প্লেয়ারদের, যারা টিটিপিটি আছে, তাদের আমরা বলি যে এইসব গরিব গরিব মেয়েরা আসে বা ছেলেরা আসে, তাদের তোমরা একটু হেল্প করো। সব লোক তো সমান হয় না, সেই জন্য বলছি তারা যদি কিছু অর্থ পায়, মান্থলি যদি কোনো ইনকাম থাকে, যদি সরকার করতে পারে, তার সঙ্গে যদি অ্যাসোসিয়েশন কোনো ইনভলভ হয়, আমার মনে হয় ডেভেলপ হবে। অর্থাৎ ইন্দ্রনীল খাঁয়ের কাছে আমাদের আবেদন, অবশ্যই যে তার কাছে একটি আবেদন, তিনি নতুন ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন, তিনি মহিলা ফুটবলের দিকে তাকান এবং পুরুষ ফুটবলের দিকে তাকান এবং ফুটবলারদের সামান্য সুরাহা করে দিন, যাতে তারা সামনের দিনে আরো এগোতে পারে। অনেকে হ্যান্ডবল আছে, সব খেলা আছে। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে গসপেল টিভির এই নিবেদন কথাও কাহিনীতে আমাদের সঙ্গে অতিথি ছিলেন অর্জুন মহিলা ফুটবলার প্রথম, এবং সেই শান্তি মল্লিক বললেন তার কথা, শুনলাম তার কথা। নমস্কার। সবাই ভালো থাকবে।